নমস্কার। আজকে ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা যে ভিডিওটা করছি সেটা মেনলি ওলা ইলেকট্রিক নিয়েই করছি, কারণ প্রচুর আমার কাছে মেসেজ এসছে যে ওলা ইলেকট্রিক কী হতে পারে, তারা কিনেছেন ফেঁসে গেছেন। তো এই নিয়ে অনেক মেসেজ এসছে, তো ওই জন্য ইন্ডিভিজুয়াল মেসেজের অ্যান্সার আমি কাউকেই দিইনি। এটা অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে, তাই জন্য আমি ভিডিওতে একবারে টোটালটা আমার ভিউ আমি বলে দেবো। তো ফার্স্ট বলি যে আজকে 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ, মোটামুটি মার্কেট ক্লোজ হয়েছে। আগে মার্কেটের ভিউটা বলে দিই। মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘুরছে। নিফটি ক্লোজ হয়েছে 25,280, রেজিস্ট্যান্স সামনে আছে 25,367 এবং 25,444, আর সাপোর্ট আছে 25,060। এটা হচ্ছে নিফটির। 2-3 দিন ধরে কোনো কাজই নিফটির হচ্ছে না, একটা রেঞ্জের মধ্যে রেখে দিয়ে শুধু প্রিমিয়াম মিটিং চলছে। ব্যাঙ্ক নিফটিও একই অবস্থা। আজকে তাও ব্যাঙ্ক নিফটি একটু 250 পয়েন্ট প্লাসে ক্লোজ দিয়েছে, কিন্তু নর্মাল ব্যাঙ্ক নিফটির থেকে কিন্তু আরও উইক। তো আগেও বলা ছিল 52,000-এর ওপরে যদি না যায় ব্যাঙ্ক নিফটি নতুন করে যে বড় র্যালি দেবে এরকম সম্ভাবনা কম। তো যাই হোক, আজকে ব্যাঙ্ক নিফটি 51,689-তে বন্ধ হয়েছে। সব ক্যাশ লেভেলই বলছি। এটা রেজিস্ট্যান্স আছে সেই 51,937, 967, মানে 52,000-এর নিচে, এবং সাপোর্ট আছে 51,200, 51,000 রাউন্ড ফিগারেও ধরা যেতে পারে। এই লেভেলের ওপর যতক্ষণ থাকছে, ঠিক আছে, যতক্ষণ থাকছে ততক্ষণ কোনো দিকেই কিছু হবে না। কল আর পুটের বোথ প্রিমিয়াম খাবে। তো মেন অপশানের একটা কথা বলি ছোট্ট করে, সেটা হচ্ছে অপশান বায়াররা ম্যাক্সিমাম যারা মার্কেটে আসে তারা হচ্ছে 20,000 থেকে 80,000, 90,000, 1 লাখ টাকা নিয়ে আসে। এবার কি হয়, অপশান বায়ারদের টাকাগুলো চলে যায়, সেটা হচ্ছে টাইম ডিকের জন্য, মেনলি টাইম ডিকের জন্য। ভিউ ঠিক হলেও টাইম ডিকের জন্য অনেক সময় খেয়ে যায়, এবং বেশিরভাগ সময় তাই খায়। তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে 3টে। আমি এর আগের ভিডিওতে, আগের মানে 3-4টে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে বাঁচা যায়, এখান থেকে অপশান বাই করেও বাঁচা যায় কিভাবে। 3টে জিনিস দেখতে হবে। ফার্স্ট দেখতে হবে হচ্ছে স্ট্রাইক প্রাইস। কোন স্ট্রাইক প্রাইসে নেব? যে কোনো স্ট্রাইক প্রাইসে কিন্তু কল বা পুট নেওয়া যায় না। স্ট্রাইক প্রাইসটা একটা ভাইটাল জিনিস, এটা সবসময় দেখে নেওয়া উচিত। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে এক্সপায়ারি। আমরা কোন এক্সপায়ারিতে নেব? এখন প্রচুর এক্সপায়ারি আছে, উইকলি, মান্থলি, ঠিক আছে, পরপর এক্সপায়ারি আছে 1 মাস 2 মাস আগের। তো আমাকে সেইটাও ক্যালকুলেশন করতে হবে যে নিজেকে টাইম দিতে হবে। যখন মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকে তখন কি হয়, সামনের দিকে কল বা পুট সেগুলোকে গলাতে থাকে, কিন্তু দূরের কোনো কল বা পুট সেগুলো কিন্তু অত তাড়াতাড়ি গলে যায় না। 2-4 দিন মুভমেন্ট করাতেই ওই যে কলগুলো, দূরের কল পুটগুলো, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ সেকেন্ড আমাদের দেখতে হবে বাঁচতে গেলে হচ্ছে সঠিক এক্সপায়ারি। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। দুটো গেল। আর 3 নাম্বার হচ্ছে আমাদের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, বা ট্রেন্ডটা রিভার্স হচ্ছে কি না, ট্রেন্ড কি বলছে, এটা কিন্তু দেখতে হয়। এবার অনেকে কি করে যে ব্রেকআউটে গিয়ে বাই করে, অনেকে ব্রেক ডাউনে গিয়ে সেল করে, অনেকে আগে থেকে মনে করে যে এখানে ব্রেকআউট হতে পারে ওপরে বা নিচে, সেই হিসাবে করে। সেটা যার যার ব্যাপার, করতে পারে। কিন্তু মেন যে দুটো, সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস এবং এক্সপায়ারি। এই দুটো কিন্তু খুব ভাইটাল। এইগুলো যদি নিজের ফেভারে আনা যায় তাহলে কিন্তু যারা রাইট করে কাজ করে তারা কিন্তু লস, মানে অতটা রিস্ক নিতে পারে না। সাপোজ বলছি, আজকে আপনি যদি 1-2 মাস দূরের কোনো কল বা পুট কিনে রাখেন, তাহলে কিন্তু মার্কেট খুব রেঞ্জ বাউন্ড থাকলেও কিন্তু প্রিমিয়াম খুব একটা খাবে না। তাহলে কী হবে, যে কল বা পুট রাইট করে আছে তার কিন্তু ভয় থাকবে
যে এই যদি কালকে আমার এগেনস্টে কিছু চলে যায়, কারণ আমরা যারা মানে কিনে খেলি আমরা কিন্তু প্রথম থেকে জানি যে আমাদের কত টাকা লস হতে পারে, সেটা আমরা প্রথমে কেনার সময় জানতে পারি। এই টাকা আমার ম্যাক্সিমাম লস হতে পারে, এর বাইরে লস হবে না। কিন্তু যারা রাইট করে খেলে তারা জানতে পারে ম্যাক্সিমাম কত টাকা তারা পেতে পারে, কিন্তু কত টাকা লস হতে পারে সেটা কিন্তু তারা জানে না বা জানা সম্ভব নয়। বড় বড় যখন কোনো ঘটনা ঘটে যায় তখন যারা রাইটার তো থাকবেই, নাহলে কেউ কিনলে কেউ তো বেচবেই, নাহলে তো হয় না। সেইটা কি হয় যে যারা রাইট করে হয়তো 4 মাস 5 মাস খুব ভালো পয়সা করে, একটা তাদের এগেনস্টে যদি মুভ চলে আসে, বড় মুভ রাতারাতি, তখন ওই 5 থেকে 6 মাসে যে টাকাগুলো জমিয়ে থাকে সব একসাথে বার করে দেয়, সব একসাথে উড়িয়ে দেয়। যাই হোক, তবুও দেখা যায় যারা হেজ করে কাজ করে তুলনামূলক তারা অনেক সিকিওর থাকে, কিন্তু অনেক টাকা ক্যাপিটাল লাগে। কিন্তু ম্যাক্সিমাম অপশানের ক্ষেত্রে আমি যা দেখেছি, যারা এইখানে কাজ করে অপশানের ক্ষেত্রে, তাদের ক্যাপিটাল 20,000 থেকে 1 লাখ টাকার মধ্যেই ঘোরাঘুরি করে, এবং ওই টাকার মধ্যে কখনোই রাইট করে কাজ করা যায় না, এবং কোনো হেজ পজিশন ক্রিয়েট করেও কাজ করা যায় না। তো যাই হোক, যারা অপশান বাই করে কাজ করেন তারা এইগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আমার মনে হয় একটু হলেও উপকারে পাবেন। এটা গেল হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটির বর্তমান পজিশান, এবং অপশানটা কী মোটামুটি যারা বাই করেন মোটামুটি কী দেখে কাজটা করতে পারবেন। এবার আসি ওলা। তার আগে বলে দিই, আমাদের যে সেপ্টেম্বর অক্টোবরের গ্রুপ সবে স্টার্ট হয়েছে। যদি কেউ জয়েন করতে চান তাহলে থাম্বনেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপেই অ্যান্সার দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9123952178। শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবেন, কোনো ফোন করবেন না, ফোনে কিন্তু অ্যান্সার দেওয়া হয় না, স্টাফের কাছে থাকে, বলাই আছে তাকে। এবার আসি ওলা নিয়ে বেশ কিছু প্রশ্ন এসছে, অনেকেই কিনেছেন, আটকে গেছেন। প্রত্যেক দিনই ওলা ডাউন, আজকেও 1.25% ডাউন, 113 টাকা 49 পয়সায় ক্লোজ হয়েছে। এবার একটা কথা বলি, কিছুটা সাইকোলজি কথাবার্তা, কিছুটা হয়তো টেকনিক্যাল থাকবে। মেন হচ্ছে, আমি নিউট্রাল বলছি। ফার্স্ট কথা বলি, আমার হাতে কোনো ওলা স্টক নেই, আমার নেওয়া ছিল আগে, এবং আমি প্রফিট নিয়ে অনেক আগেই বেরিয়ে গেছি। বর্তমানে আমার কাছে কোনো স্টক নেই, এবং আমি ঢুকিও নি, বা আমাদের গ্রুপেও ওলা আমরা দিইনি। তো নিউট্রালি আমি বলছি, ওলা আপনার লিস্টিং হয়েছিল 12ই আগস্ট, 76 রুপিসে লিস্টিং হয়েছে। নেক্সট 7টা ট্রেডিং ডে, নেক্সট পরপর যেদিন লিস্ট হয় সেদিন থেকে 7টা ট্রেডিং ডের মধ্যে স্টকটা 157 টাকা 40 পয়সা যায়, অর্থাৎ ডবলের ওপরই চলে যায়। একটা স্টক ডবল হতে গেলে, ব্যাংকের কথা নয়, আমি একটা স্টক ডবল হতে গেলে কতদিন টাইম নেয় সেটা আপনারা মোটামুটি ভালো করে জানেন। তাও সব স্টক যে সবসময় ডবল হয় এটাও নয়, কিন্তু যদি কোনো স্টক ডবলও হয় সেও কতদিন টাইম নেয় সেটা আপনারা জানেন। এই ক্ষেত্রে দেখা গেছে 7টা ট্রেডিং ডের মধ্যে কিন্তু স্টকটা ডবল হয়ে গেছে। এবার কি হয়েছে, টিভিতে বলা হয়, চারদিকে বলেছে পাম্প করেছে। রিটেলাররা কি করেছিল, কেউ যদি 100 টাকায় কিনে থাকে 115, 105, 110 বেচে দিয়েছে, আবার সে 130-এ কিনেছে, আবার 35-এ বেচেছে, আবার সে 150-এর কাছে কিনেছে। এরকমভাবেই গোটাটা খুব কম লোক খেতে পারে, সবাই ভয়ে ওপরে কিনতে থাকে। টিভিতেও পাম্প করে গেছে সবেতে, যে এটা এত হবে, 200, 250, 500 কী বলে গেছে সে আপনারাই খুব ভালো করে জানেন। পাম্প করে গেছে। এখন কিন্তু আর ওলা সম্পর্কে কেউ কথাবার্তা বলছে না, কারণ যেহেতু নিচে চলে এসছে। এখন আবার অন্য স্টক নিয়ে বলা শুরু করবে, যেগুলো লাগবে সেগুলো নিয়ে বলা শুরু করবে। কিন্তু যারা রিটেলার তারা কিন্তু ফেসেই গেছে আমার যা মনে হচ্ছে এখন। তো যাই হোক, এবারে যে জায়গাটা মেন আছে সেটা হচ্ছে ওলা যে 113 টাকা 49 পয়সায় আজকে ক্লোজ দিয়েছে, নেক্সট সাপোর্ট আছে 107, 107, এবং ওটা যদি ভেঙে দেয়
তাহলে 94 এই দুটো আপাতত সাপোর্ট আমি বলছি, এবং 126 হচ্ছে রেজিস্ট্যান্স আছে। মাঝে মাঝে কি দেখা যাচ্ছে, পড়তে পড়তে দুম করে আবার 4-5%, মানে 4%, 4.5% বেড়ে যাচ্ছে। লোকে ভাবছে মনে হয় এখান থেকে আরও বাড়বে, অ্যাভারেজ করছে, আবার ওখান থেকে স্লিপ করে লয়ে আসছে। তার মানে কি ডিস্ট্রিবিউট হচ্ছে, ব্যাপারটা ডিস্ট্রিবিউট হচ্ছে। অর্থাৎ ওলা 100 নিচে চলে এসে যদি দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখে, আমি অবাক হব না। আমি ভুল হতে পারি, কিন্তু যেভাবে কাজটা করছে সাইকোলজিক্যালি এইভাবে যদি রেখে দেয়, টাইম কিল করে, এবং তার সাথে সাথে যদি দেখা যায় এর পরবর্তীকালে যে মার্কেট বাড়ছে, অন্য স্টক খুব বাড়ছে, কিন্তু ওলা কিছু হচ্ছে না, তখন ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে। তো এখন করণীয় কিছু নেই, একটাই বলতে পারি, দুমদাম করে অ্যাভারেজটা না করাই ভালো। আমি ব্যক্তিগতভাবে ওলা বাই করব একদম 157 টাকা 40 পয়সার উপরে যখন ক্লোজ দেবে, বিশেষ করে 2 নাইট যদি ক্লোজ দেয়, তখন চার্ট দেখব, ভলিউম দেখে তখন আমি বাইতে ঢুকবো। এখন আমি ব্যক্তিগতভাবে বাই করার কথা ভাবছি না। অর্থাৎ আমার ভিউ পরিষ্কার বোঝাতে পারলাম, ওলা কিন্তু নিচের দিকে আসতে পারে, এসে টাইম কারেকশানে ফেলে দিতে পারে। সেকেন্ড সিনারিও কি হতে পারে, যদি কোনোভাবে 76-এর নিচে ক্লোজ দিয়ে চলতে থাকে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। যদি 76 যে দামে ওপেনিং হয়েছিল তার নিচে যদি ক্লোজ দিয়ে চলতে থাকে, তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে ব্যাপারটা। সেটা নিয়ে এখন আমি বলছি না, কিন্তু সামনের দিকে 107 আর 194 রেজিস্টে এই সাপোর্ট আছে, ওইখান থেকে বারে বারে হয়তো বাউন্স দেবে, আবার নিচের দিকে চলে আসবে, এটা হতে পারে। এখনও যেটুকুনি যা স্ট্রাকচার দেখা যাচ্ছে, ওটা কিন্তু এইভাবেই মোটামুটি ডেভেলপড হচ্ছে। অর্থাৎ আমি বলবো যে অযথা যদি কেউ কিনেও থাকেন, তাহলে অ্যাভারেজের পর অ্যাভারেজ করার কোনো প্রয়োজন নেই, যা আছে। যদি 157-র ওপরে যায়, তখন গিয়ে ফ্রেশ বাই করতে পারেন। আদারওয়াইজ এটা আমার নিজস্ব মত। এবার আপনারা যদি মনে করেন যে না, নিচে অ্যাভারেজ করবো, আপনারা করতে পারেন, কিন্তু আমি তো কিনিও নি আর কিনবো না। আর যদি আমার কেনাও থাকতো, আমি অ্যাভারেজ করতাম না। অ্যাভারেজ আমি একদম উপরে গিয়েই করতাম, মানে 160, 57, 60 বা 60 টাকার উপরে গেলে তখনই আমি ফ্রেশ বাই করতাম। অর্থাৎ আমার ভিউ পরিষ্কার জানিয়ে দিলাম। এবার আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, এটা আমার নিজস্ব মত। আপনারা বাই সেল যাই করেছেন না কেন বা যাই করুন না কেন, কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথাবার্তা পরামর্শ করে তাহলেই এই ডিসিশানটা নেবেন। আজকে এখানে শেষ করছি। মঙ্গলবার, আবার বৃহস্পতিবার ভিডিও আসবে, পারলে একটু লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।